আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি বিসিএস জ্বর গল্প অনুষ্ঠানে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একজন দায়িত্বশীল জামালপুর জেলা প্রশাসনের জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসক হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন 24তম অ্যাডমিন ক্যাডারের একজন অফিসার জনাব হাসিনা বেগম আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠান কিন্তু কোনো প্রশ্ন যদি আমরা করতে চান তাহলে স্ক্রলে তখন নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন প্রজাতন্ত্রের দায়িত্বশীল রয়েছেন একজন সফল বিসিএস জয়ী স্বপ্নজয়ী নারী ব্যক্তিত্ব, যার কাছ থেকে আমরা কীভাবে সফল হতে হয় বা তিনি কি তার জায়গা থেকে কীভাবে সফল হলেন এবং প্রজাতন্ত্রের একজন শিল্পী হিসাবে জামালপুর জেলা প্রশাসনে দায়িত্বশীল ভূমিকা পালন করছেন, তার কাছ থেকে আমরা তার জীবনের কিছু পথ চলা এবং জামালপুর জেলা প্রশাসন বিষয়ে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব হাসিনা বেগম। জি ম্যাডাম, আপনি দর্শক শ্রোতাদেরকে জানাতেন দীর্ঘ সময় ধরে আপনি এই প্রজাতন্ত্রে আছেন, 21টি বছর 21টি বসন্ত আপনার সার্ভিস লাইফে এসছে, কিন্তু এই বিসিএস জার্নিটা নিঃসন্দেহে অনেকের জন্য কঠিন হয়, অনেকের জন্য একটু স্বাভাবিক হয়। আপনি আপনার জায়গা থেকে জীবনের কি লক্ষ্য নিয়ে পথ চলা শুরু করলেন, আর কিভাবে আপনার শিক্ষা কারিকুলাম দিয়ে আপনি ধাপে ধাপে স্টেপ বাই স্টেপে আসলেন, আপনি যদি জীবনের শুরুর গল্পটি বলতেন। যে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে সবারই নিজস্ব একটা জীবনের যাত্রা থাকে, আর বিসিএস জয় যারা করেছে তাদের তো ভিন্ন ভিন্ন যাত্রা এবং শুরু বা রয়েছে। তো আমার যাত্রাটি একটু ডিফারেন্ট ছিল, কারণ কয়েকটি আছে। প্রথম হচ্ছে যে আমি যেখানে বড় হয়েছিলাম বা আমার যেখানে জন্ম হয়েছিল সেটি ছিল কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম। সে সময় কমিউনিকেশনটা খুবই ওই গ্রাম থেকে খারাপ ছিল। আমরা শহরের দিকে মানে সদর যে উপজেলা সদরে আসা যাওয়া, এই কমিউনিকেশন খুবই খারাপ ছিল। তখন সব রাস্তা ছিল কাঁচা, আমাদের গ্রামের চারপাশে বর্ষাকালে তো পানিতে ভরেই যেত, আর কমিউনিকেশনটা নৌপথ ছাড়া সদরের দিকে যাতায়াত করা সম্ভব ছিল না। তো আপনার অবগতির জন্য বলি যে আমি ক্লাস 1 থেকে ক্লাস 10 এবং ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে সকল ক্লাসে আমি প্রথম ছিলাম। সেজন্য প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মানুষ হিসাবে আমার বাবা মা, আত্মীয় স্বজন, শিক্ষকগণ এবং পাড়া প্রতিবেশী এলাকার সবারই আমার প্রতি তাদের ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল যে সে হয়তো ভালো কিছু করবে আমাদের কমিউনিটির জন্য। তো ওই যে একটা তাগিদ আমার মধ্যে কাজ করতো, ওইটা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, বিশেষ করে কোনো ক্লাসে যেন সেকেন্ড না হয় এটার জন্য সর্বাত্মক ফার্স্ট আমাকে হতেই হবে, সেরাটা হতেই হবে, রাইট, এরকম একটা ইয়ে ছিল। তবে প্রতিবন্ধকতার জায়গাটি ছিল যখন আমি এসএসসি পাশ করে যাই কলেজে ভর্তি নিয়ে। আমাদের যে কলেজ, এখানে একটি প্রশ্ন রেখে একটু এগোতে চাচ্ছি। আমাদের শিশুদের মধ্যে যদি আপনার যে সেন্সটা ফার্স্ট আমাকে হতেই হবে, তাহলে আমরা যদি এই ধরনের কথা আমাদের শিশুদের জন্য রেখে দেই বা অভিভাবকদের জন্য রেখে দেই, যে কোনো কাজ করো না তুমি, যে কোনো কাজই করো সেটার জন্য সবচেয়ে সুন্দর হয়, সবচেয়ে নাম্বার 1 হয়, তুমি নাম্বার 1-এর জন্য লড়াইটি করো, নাম্বার 2-এর জন্য না, অর্থাৎ সেরাটার জন্য তুমি লড়াই করো, এমন একটা ইথিক্স যেটি আপনি জীবনে প্র্যাকটিক্যালি ধারণ করেছেন, এটি আমাদের শিক্ষার্থীদের জন্য একটা অনুকরণীয় বিষয় হতে পারে কিনা? অবশ্যই, ধন্যবাদ। যে এটা একটা প্রেরণা, একটা তাগিদের জায়গা, যা আমার কাছে মনে হতো যে আমি সেকেন্ড হয়ে যাওয়া মানে ফেল করার মতো মনে হতো সে সময়। তো এই জন্য আমার পরিবারের ব্যাপক তাগিদ ছিল। আমার দাদা, আমার দাদি, আমার বাবা, আমার নানি এবং আমার মা সহ পরিবারের সবাই প্রতি বছর যখন ইয়ার এন্ডে রেজাল্ট হতো, আমার তুলনায় তাদেরও প্রত্যাশা অনেক হাই ছিল যে কখনো যেন শুনতে না হয় মেয়েটি সেকেন্ড হয়ে গেছে ক্লাসে। এই যে একটা তাগিদ, এক হওয়ার যে একটা মানে প্রেরণা আমাদেরকে দিয়েছে, এটা আমি মনে করি ধরে রাখার জন্য যে প্রচেষ্টাটা, এটা অনেক বড় একটা কিছু। তো আমি নতুন প্রজন্মের কাছে বলবো, তোমরা কোনো একটা জায়গায় একটা দৃঢ়তার উপর দাঁড়াও, তোমরা এই যে তোমার অর্জন কোনোভাবে যেন বিসর্জন না হয় সেটাকে ধরে রাখার চেষ্টা করো, এটা তোমাকে জীবনে অনেক বড় সফলতা দেবে। ইউনিভার্সিটি লেভেলের পর্যায়ে যখন গেলেন, বিশেষ করে আপনি এই যে প্রতিবন্ধকতার কথা বলছেন, এই গণ্ডি মারিয়ে কলেজে যাওয়া বা ভার্সিটি লেভেলে যাওয়া, এক্ষেত্রে আসলে প্রতিবন্ধকতাটা আরও কঠিন ছিল কিনা, আরও দুর্গম ছিল কিনা?
যে ধন্যবাদ আপনাকে। যে কথাটা বলতে চেয়েছিলাম যে আমার স্কুলের পরে যখন কলেজ জার্নি শুরু হয় তখন প্রথমে বললাম যে কলেজে যাতায়াতের রাস্তা কিন্তু স্মুথ ছিল না, নৌকা ছাড়া যাতায়াত করা যেত না এবং পায়ে হেঁটে যাত্রা করতে হতো শুকনো মৌসুমে। তো আমি যে কলেজটায় ভর্তি হয়েছিলাম সেটা ছিল উপজেলা সদরে। ওখানে পায়ে হেঁটে প্রায় 4-4.5 কিলোমিটার রাস্তা ছিল, তাও কোনো পথ কাদায় ছিল, কোনো পথ আবার পুরোই মাটির, কিছু পথ ছিল যেটা হেরিং বন রাস্তা, এভাবে আমাদের যাত্রা করতে হতো। এটা একজন নারী শিক্ষার্থীর জন্য অনেক কঠিন ছিল। আর বর্ষাকালে নৌকা জার্নি করে কলেজে আসা, তারপর আল্লাহর অসীম রহমতে আমরা যখন ইন্টার পাস করি 1994 সালে, তখন গ্রেটার ময়মনসিংহ অঞ্চলে আমি মানবিক বিভাগে প্রথম হতে পেরেছিলাম। এটা একটা বড় সম্মানের বিষয় ছিল এবং কলেজ কর্তৃপক্ষ আমাকে নিয়ে একটা বড় সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছিলেন। আর ইউনিভার্সিটির কথা যদি বলি, আমি 94 ইউনিভার্সিটিতে ইন্টার পাস করে ইউনিভার্সিটিতে ভর্তি হয় 94-95 সেশনে। তো আল্লাহর বিশেষ রহমতে ওখানে একটা দুর্ঘটনা হয়েছিল। আমরা প্রথমবার যখন পরীক্ষা দিয়ে ভর্তি পরীক্ষা, আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়েছিলাম, তো ঘটনাক্রমে শুনলাম যে এই পরীক্ষাটি বাতিল হয়ে গেছে। অতঃপর আমি খুবই টেনশনে পড়ে গেছি যে যেহেতু একটা জায়গায় পরীক্ষা দিলাম, পরীক্ষা বাতিল হয়ে গেছে, তারপর কি হবে। তো পরবর্তীতে যখন পরীক্ষাটা আবার হয় তখন আমি পরীক্ষায় অংশগ্রহণ করি। আল্লাহর রহমতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান ইনস্টিটিউটে আমাদের শিক্ষা কারিকুলামে একটু চেঞ্জ এসছে, বিশেষ করে 2000 সালের আগের শিক্ষা ব্যবস্থা ডিভিশন ভিত্তিক ছিল, স্টার মার্ক ভিত্তিক ছিল, বোর্ড স্ট্যান্ডার্ডের বিষয়গুলো ছিল। এরপরে আমরা যে গ্রেডিং এর সিস্টেমে আসলাম, জিপিএ বা গোল্ডেন আলোচনায় আসলাম। আপনার জায়গা থেকে আসলে স্বস্তি, শান্তি, প্রশান্তি ফার্স্ট ডিভিশনে নাকি জিপিএতে? যে আমার কাছে মনে হয় আমাদের সময়ের মূল্যায়নটাই অনেক বেশি ভালো ছিল, কারণ পৃথক করা যেত। আমি যে এসএসসি এবং এসএসসি স্টার মার্কস পেয়েছিলাম এবং ডিভিশনে যে প্রথম হয়েছিলাম, এটা কিন্তু মানে মানুষ বুঝতে পারতো একটা স্টুডেন্টকে আলাদা করা যেত। এখন যেটা হয়েছে জিপিএ 5 পাওয়ার ক্ষেত্রে অনেকে একটু আলাদা আছে, একটু স্বতন্ত্র আছে, যে তারা অনেকের তুলনায় ভালো করেছে, কিন্তু সেটা পৃথক করা যাচ্ছে না। তো এটা মনে করি যে দুইটারই প্রয়োজন আছে, কিন্তু কিছু কিছু যারা অনেক মেধাবী, যাদের অনেক অবদান আছে, তাদেরকে কিন্তু আলাদা করে একটু সম্মাননার জায়গা নিয়ে যাওয়া দরকার আমি মনে করি। আর আপনাকে যে কথাটা বলছিলাম যে আমি যখন ইউনিভার্সিটিতে চান্স পাই তখন প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে যাই, তখন আসলে হলের সিট পাওয়া থেকে শুরু করে অ্যাডজাস্টমেন্ট ইত্যাদি মনে হয়েছিল যে ঢাকায় যেন আমাদের কাছে একটা ফরেন বড় একটা অন্য কোনো জায়গায় চলে গেছে, এরকম অনেক অ্যাডজাস্টমেন্ট করতে তো অনেক টাফ হয়েছিল। তারপরেও আমি অনার্স পরীক্ষায় 5ম স্থান অধিকার করি, তখন মাস্টার্সে ভালো রেজাল্ট করি। অতঃপর আমি চাকরিতে আসার পরেও একটা মাস্টার্স ইন পাবলিক পলিসি ম্যানেজমেন্ট নামে আলাদা একটা মাস্টার্স করি, যেখানে আমি 4 স্কেলের মধ্যে 3.75% এক্সট্রাঅর্ডিনারি নাম্বার পাই। এজন্য ইউনিভার্সিটি কিন্তু আমাদের একটা বড় সম্বর্ধনা আয়োজন করে, যেখানে আমাকে একমাত্র ডাকা হয়েছিল। অর্থাৎ ছাত্র জীবনে টপার থেকে টপার, আপার আর ডোপার নিয়ে আপনার পথ চলা, এই পথ চলার মধ্যে আপনি কিভাবে সংসার জীবনে আসলেন এবং সংসার জীবনের সাথে এটি গেল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা। এবার আসছে কর্মজীবনের, এই কর্মজীবনের বা চর্মজীবনে বা মর্মজীবনে আপনি কি কি মর্মবাণী নিজে থেকে উপলব্ধি করলেন? জি ধন্যবাদ আপনাকে। আসলে ছাত্র জীবন এবং পরিবার একটু হঠাৎ করে আলাদা হয়ে যায়। ভালো স্টুডেন্ট ছিলাম নিঃসন্দেহে, যখন বিয়ে হয়ে গেল স্টুডেন্ট লাইফে অনার্স পাস করার পরপরই হঠাৎ করে পরিবারের যে একটা মানে চাপ কিছুটা তৈরি হয়, তখনই আমার বেবি হয়ে যায় স্টুডেন্ট লাইফের শেষের দিকে। চাকরিতে জয়েনিং এর আগে আমার প্রথম বাচ্চাটা মেয়ে হয়ে যায়। তো তখন আমরা বিসিএস এর জন্য একটা বেশ ব্যাপক অনুপ্রেরণা বোধ করি যে আমাদের তো বিসিএস অবশ্যই জয় করতে হবে। তো তখন আমরা হঠাৎ করে মানে আমাদের পরীক্ষাটা সময় মতো হচ্ছিল না। আমরা 2001 সালে ইউনিভার্সিটিতে পাশ করলো, 2002 সাল থেকে আমরা প্রিপারেশনে আছে যে কখন বিসিএস পরীক্ষা দেব। তো একটা পরীক্ষা 3 সালের দিকে মেবি হয়েছিল, সে পরীক্ষাটি আবার বাতিল হয়ে যায়। অতঃপর আমাদেরকে পুনরায় একটা পরীক্ষা অ্যাপিয়ার করতে হয়েছিল। অতঃপর প্রিলিতে যখন এলাও হয় তখন আমাদের সিদ্ধান্ত হলো, তখন আমার আগের বাচ্চাটি তো হয়েছে, দ্বিতীয় বাচ্চাটি প্রেগনেন্সি চলে আসে। তখন আমি একটা হাজি আসফাক কলেজ নামে ভৈরব একটি কলেজে টিচার হিসেবে জয়েন করেছিলাম। তো
তো আমার হাজব্যান্ড এবং পরিবারের সবারই প্রত্যাশা ছিল যে না ওখানে তো আসলে ঠিক যাচ্ছে না, বিসিএস এর জন্য যুদ্ধ করা লাগবে। তো তখন আমার বেবিটা প্রেগনেন্সির বিষয় যেহেতু চলে আসে, আমি যে গাইনি বিভাগের ডক্টরকে দেখাতাম, উনি আবার আমাকে একটা হাই রিস্কের গল্প বললেন যে আপনি জার্নি করে এসে বাচ্চা এবং চাকরি দুটো একসাথে করতে পারবেন না, যে কোনো একটা বেছে নিতে হবে। আপনার বাচ্চা একটু রিস্কে আছে, আপনি জার্নি করা বাদ দিতে হবে। তখন আমার হাজব্যান্ড আসলে খুবই স্বল্প বেতনে চাকরি করতো, তো তখন 6,500 টাকা বাসাতে আমরা থাকতাম। তো ফ্যামিলির সিদ্ধান্ত হলো, আমার হাজব্যান্ড একটা বড় স্যাক্রিফাইস আমার জন্য করেছে তখন, যে ঠিক আছে ফার্ম গেটে আমরা একটা কোচিং সেন্টারে পড়তে যাই, আমাদের স্টাডি গ্রুপ তৈরি হয়, ওখানে অনেক আসে, সবার সাথে পড়াশোনা করি। তখন সিদ্ধান্ত হলো যে আমরা বাসাটায় পাল্টিয়ে ফেলি, স্বল্প বেতনের চাকরির মধ্যে তখন 10,000 টাকা মূল্যের একটা বাসা আমার জন্য শুধু সে নেয়। তো ওখানে বসে আমার ওই চাপটা আমি অনুভব করি, পরিবারের বাবা মার কথা বারবার মনে করি। আমার বাবা ক্লাস 6 থেকেই আমি শুনতাম আমাকে ম্যাজিস্ট্রেট নামে ডাকতেন, আর পরিবারের সবারই ব্যাপক একটা প্রত্যাশা ছিল যে সে ভালো করবে। ওইখান থেকে এই দায়িত্ববোধগুলো থেকেই আমি তখন আমার প্রেগনেন্ট বেবিকে নিয়ে, আমার আর একটা ছোট বেবি আছে, ওদেরকে নিয়ে শুধু পড়াশোনা আর পড়াশোনা, বলা যায় 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় বলা যায় আমরা পড়তাম। তো আমাদের গ্রুপের সদস্যরা অনেকেই অনেক ভালো জায়গায় গিয়েছে, সবারই এমন একটা আইডেন্টিটি হয়েছিল এখন আমরা যে কোনো পরীক্ষার জন্য যে কোনো পরীক্ষায় গেলে আমরা পাস করব। কাপল লাইফ একটি মানুষের জীবনের অনেক টার্নিং পয়েন্ট, আবার অনেকে আসলে রানিং পয়েন্ট, কারণ বা একেবারে ডাস্টবিনের মতো পয়েন্ট হয়ে যায়। অর্থাৎ জীবনসঙ্গীর বাছাইয়ে যাচাইয়ে জীবনসঙ্গীকে যদি না বোঝা যায়, জীবনসঙ্গী যদি জীবনের প্রিয় মানুষটিকে না বোঝে, তাহলে জীবন কিন্তু ভেঙে চুরে খান খান হয়ে যায়। আবার জীবন যে গড়ে যায় তার অন্যতম দৃষ্টান্ত আপনার জীবন। আপনার প্রিয়জন আপনার এই সফলতার জন্য, এই সফলতার জার্নির জন্য, আপনার স্ট্রাগলের জন্য আপনার পাশে যেটি থেকেছেন, এই থাকাটা আমাদের প্রতিটাই কাপল লাইফে, যারা বিশেষ করে যারা কাপল লাইফে আসবে তাদের জন্য অনেকরণীয় কী কী দৃষ্টান্ত আসলে হতে পারে? জি, এই প্রশ্নটার উত্তরে বলি যে আমার আপ টু কলেজ পর্যন্ত আমার বাবা মা, দাদি, নানি এবং পরিবার, আত্মীয় স্বজন, শিক্ষকদের বড় একটা ভূমিকা ছিল। যখন ঢাকায় চলে আসি তাদের পক্ষে আসলে আমাকে এতটা প্রোভাইড করা সম্ভব ছিল না। সে সময় আমার বিয়ে হয়ে যাওয়াটা যেমন একটু আমি হঠাৎ করে পড়াশোনা থেকে একটু রিস্ক ফিল করেছি, ইভেন দেন তখন খুবই দরকার ছিল, কারণ ঢাকাতে আমার কোনো নির্ভরযোগ্য গার্ডিয়ান বা কেউ ছিল না। তো ওই সময় আমার হাজব্যান্ড এত বেশি এফোর্ট করেছে আমাকে যে পড়াশোনার ক্ষেত্রে যত সহযোগিতা, যখন যা দরকার, যেখানে যেতে হবে, যা করতে হবে সব কিছু ওই আমাকে সাপোর্ট করতো। তো সে তার জীবনের জন্য বিনিয়োগ না করেও আমার জন্য করেছে। তো এই জন্য আমি তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আজকে যে আমি এখানে আছি, এটার পেছনে আমার বাবা মায়ের মতো আমার হাজব্যান্ডের অনেক অনেক বড় অবদান রয়েছে। আমাদের সমাজে লাখো লাখো কোটি কোটি কাপল হবে বা হচ্ছে, এই যারা জয়নিং লাইফ লিড করছেন, তারা তাদের প্রিয়জনের প্রতি বোঝার পড়ার জায়গাটাতে অনেক অসঙ্গতি দেখা যায়। সামান্য অসঙ্গতিতে আমরা দেখতে পাই যে সম্পর্ক হয়েছে স্মার্টফোনে, লাইভ চলছে বাটন ফোনে, বা ফোন নিয়ে প্রিয়জন থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। একজন আরেকজনের ফোনে আড়ি পাতা, বিশ্বাসীনতা বা আস্থা না রাখা। সেক্ষেত্রে আপনার প্রিয় মানুষটি আপনার প্রতি যে আস্থাটি রাখলেন, আপনি সে আস্থার যে সম্মানটি দিলেন, এই বন্ডিংটা আসলে আমাদের প্রতিটা জীবনের জন্য অতীব জরুরি কিনা, আপনি আপনার জায়গা থেকে আসলে কি সাজেশন রাখতে চান? জি, ধন্যবাদ। খুবই সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন। আমি আমার জানা মধ্যে বা যা যা অভিজ্ঞতা শুনেছি অনেকের কাছ থেকে, বিশেষ করে চাকরিজীবীদের ক্ষেত্রে এ ধরনের একটা সমস্যা তৈরি হয়েছে অনেকেরই এবং হয়। কিন্তু আল্লাহর অসীম রহমতে এ ধরনের কোনো প্রশ্ন আমার হাজব্যান্ড, আমার পরিবার বা কারো মুখ থেকে আমি অদ্যাবধি এ ধরনের কোনো প্রশ্নের সম্মুখীন হয়নি। আমারও আমার হাজব্যান্ডের প্রতি যথেষ্ট আস্থা বিশ্বাস রয়েছে এবং সে তার আস্থা এবং বিশ্বাসের জন্যই আজকে বলা যায় আমাদের পারস্পরিক সহযোগিতা এবং সমঝোতার কারণে আমরা এখানে আসতে পেরেছি। আমাদের পরিবারে কোনো রকমের কোনোই অবিশ্বাস, অনাস্থা ইত্যাদি নাই। তো আমি সবাইকে বলবো একটু স্যাক্রিফাইস, কারোর জন্য একটু ছোটোখাটো দেয়া, এটা অনেক সময় অনেক বড় করে তুলতে পারে আপনাদের উভয়কে। সুতরাং পরিবারের প্রতিও অনেক গুরুত্ব দিতে হবে। আপনার অবগতির জন্য আরো বলে যে আমার কিন্তু 4 জন বেবি, আমার মেয়ে একজন, 3 জন ছেলে। তো চাকরিজীবীদের মধ্যে এই ঘটনাটা অনেক রেয়ার। তো আমি চাকরিরত থাকা অবস্থায় আমার 2টা বেবি হয়েছে।
তো আমরা দুজনে অনেক অনেক এই বাচ্চাদেরকে নিয়ে অনেক কমফোর্টে থাকি এবং দুইজনে যেখানে যাই আমাদের বাচ্চাদেরকে নিয়ে পরিবারকে নিয়ে বেশি ব্যস্ত থাকি। তো এটা সবারই আদর্শ হওয়া উচিত। একমাত্র চাকরির জন্য পরিবারকে বিসর্জন দেওয়া যাবে না। 24তম বিসিএসে আপনি সুপারিশপ্রাপ্ত হলেন। সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে প্রথম দিনের অনুভূতি, পরিবারে কি ধরনের আনন্দ, বা আপনাদের এই যে জয়নিং সাপোর্টে আপনাদের এই ফ্যামিলি লাইফে যে অন্যতম সেরা চাকরির হরিণটি যা আপনার ধরা দিল, এটি নিয়ে আসলে সেদিনের কি স্মৃতি মনে পড়ছে? ও, সে তো এক অন্যরকম অভিজ্ঞতা। যেহেতু আমি মানে আমার বাবুটা সার্জারি হওয়ার পরেই, যেদিন বাবু হওয়ার কথা ছিল তার পরের দিন আমার রিটেন পরীক্ষা হওয়ার কথা 24তম বিসিএস। তো আল্লাহর বিশেষ রহমতে অনেক আলোচনা পর্যালোচনার পরে কয়েকদিন আগে আমার বাবুটার সার্জারি করানো হয়েছিল। ডক্টর বলল আপনার বেবি ম্যাচিউরড আছে, সুতরাং সার্জারি করতে বাধা নেই। এরকম সার্জারি অবস্থায় আমি বিসিএস রিটেন পরীক্ষা দিতাম এবং 5 তলায় উপরে উঠতাম সিঁড়ি দিয়ে। এভাবে আমার পরীক্ষা চলে। 8-10 দিন আগে আমার বাবুর সার্জারি হয়েছিল। তো অনেক পড়াশোনা করার পরেও শারীরিক একটা ক্ষয়ক্ষতির বিষয় ছিল এবং অনেকটা মানে খুব মৃত্যুর ঝুঁকি পর্যন্ত ছিল। মৃত্যুর ঝুঁকি পর্যন্ত ছিল সার্জারি ইত্যাদি কারণে। সেই অবস্থায় আমি পরীক্ষা দিতাম। এই কারণে আমার ফ্যামিলির পক্ষ থেকে একটু শর্টেজ ফিল হতো যে এরকম ঝুঁকি নিয়ে স্বাস্থ্যের সমস্যা নিয়ে পরীক্ষা হলেও হয়তো বা কোনো একটা হবে, অত ভালো যেমনটা আশা করা হয় এমনটা হবে কিনা, এরকম একটা প্রশ্ন থেকে গেছে। আমিও মাঝে মধ্যে একটু কনফিউজড হতাম, কিন্তু আমার বিশ্বাস ছিল পড়াশোনাতে আমি কম করি নাই, পরীক্ষাও ভালো দিয়েছে আল্লাহর রহমতে, নিশ্চয়ই ভালো কিছু হবে। তো যেদিন রেজাল্ট হলো সেদিন আমার হাজব্যান্ড দেখতে গিয়েছিল পিএসসিতে, রাতের বেলায় আমাদের অনেক ব্যাচমেটরাও গিয়েছিল। তো সে অনেক খুঁজেছে রেজাল্টটা, একদম শুরু করেছিল বিসিএস শিক্ষা ক্যাডার দিয়ে, যেহেতু আমার অপশন ছিল শিক্ষাতেও দেওয়ার চয়েস ছিল। তো সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে পায় না, আর এত লোকের মধ্যে গ্যাদারিং খুঁজতে অনেক সময় লেগে যায়। শেষে অনেক বলবো যে 1 ঘন্টা পরে সে প্রশাসনের দিকে তাকায় এবং প্রশাসনে যখন দেখলো তখন তো সে তার আত্মহারা হওয়ার গল্প আর বলা যায় না। তো সে আসলো বাসায়, আমাদের তো ওদের অপেক্ষা, আমরা ঘুমাতে পারছি না, বারবার ছটফট করছি কি হবে। তো ঘরে দরজা খুলে আমার দিকে তাকে একটু হাসলো, কিন্তু মানে সে আমাকে কনফিউজ করার জন্য বলল না রে হলো না। তো আমার কাছে বিশ্বাস হয় না, মনে হয় যে এই কথাটা হয়তো সঠিক না। তারপরে বলো তো কিসে হতে পারে, তখন আরেকটু আশ্বস্ত হলাম। তো আমার কাছে আমি বলতে চাই না সাহস নিয়ে, আমার মন বলে অ্যাডমিনে হবে, কিন্তু এইটুকু বলি কিভাবে যদি না হয়। তখন বললাম কি প্রফেশনাল ক্যাডেটের না তো। তখন সে তাকিয়ে থাকলো, তাকিয়ে থেকে হেসে বলল কনফিডেন্স নিজের প্রতি এত কম কেন। তখন আমি বুঝে ফেলেছি সে একটা ভালো কিছু হয়েছে। তখন যখন দেখলাম যে অ্যাডমিনে হয়েছে, এতক্ষণে সবাই মেসেজ শুরু করলো। আমার বাবাকে রাত্রে মনে হয় 2:30টার সময় জানানো হয়, আব্বা ভোর রাত্রে 5টায় চলে আসে আমার মাকে নিয়ে। সে অনুভূতি আসলে ভাষায় ব্যক্ত করার মতো না। আমার বাবা যে কত খুশি হয়েছে এটা দেখলে আমার চোখে এখনো পানি আসে। আবেগের জায়গায় আমরা টাচ করছি। এত রক্ত, এত ঘাম, এত স্ট্রাগলের গড়া যে সোনার চাকরিটিতে আজকে একটি সম্মানজনক জায়গায় আপনি অবস্থান করছেন। জেলা প্রশাসক, একটি জেলার বাবা, একটি জেলার মা, একটি জেলার চরমতম অভিভাবক। সংসার ফেলে, সন্তান ফেলে হলেও আপনি এই প্রজাতন্ত্রের একজন শিবি হিসেবে দায়িত্ব পালন করছেন। ইটস এ লং জার্নি, স্ট্রাগল জার্নি। অনেকগুলি সময় আপনি পার করেছেন সার্ভিসের। এই 21তম বছর বয়সে এসে, বা এই একটি বছর আপনি জামালপুর জেলা প্রশাসনের জেলা প্রশাসক হিসেবে, যেমন জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিবর্তিত পরিস্থিতিতে আপনার সার্ভিসে আপনাকে বিভিন্ন সাইড বেঞ্চে রাখার মতো ব্যাপারগুলি ঘটেছে। সেই জায়গা থেকে এই যে জামালপুর ওন করা, জামালপুরের মানুষের একজন প্রিয় অভিভাবকত্বের জায়গাটা, বা এটি আসলে কতটা টার্নিং পয়েন্ট? জি ধন্যবাদ। আসলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। আমরা যারা যখন একটা ট্রানজিশনের কথা এসেছিল, আমি বাংলাদেশ ব্যাংক থেকে অ্যাডমিনে আসবো কিনা, তখন অনেকেরই একটা মতামতের ডিফারেন্স তৈরি হয়েছিল। অনেকে পরিবারের জন্য বলেছিল রাদার বাংলাদেশ ব্যাংকে থেকে যাও, ঢাকায় থাকতে পারে, বাচ্চা কাচ্চার অসুবিধা হবে না। তখন আমি পরামর্শের জন্য, তখন সাবেক ডিসি ছিলেন মেহেরপুরের, স্যারের সাথে একটু সাক্ষাৎ করতে যাই। আচ্ছা। তো
তো স্যার সুন্দর একটা অনুপ্রেরণামূলক গল্প দেয় আমাকে, বললো তুমি যেখানে চাকরি করো ওখানকার তোমার গভর্নর কে? তো আমি নাম বললাম, বলে এটুকুই হলো, আরও একটু কিছু বলো। আমি বলে স্যার উনি তো আমাদের গভর্নর। ওরে বলে উনি কে বলো? আমি তো বুঝতে পারি না স্যার কি মেন করে। বললে উনি হি ইজ দ্য উনি কিন্তু আমার প্রশাসন ক্যাডারের সদস্য, এটাকে তুমি জানো? তখন আসলে আমি অতটা গভীরে যাইনি। আমি বলে জি স্যার। পরে বললো যে তাহলে ওখানে তোমার বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রশাসন ক্যাডারের লোকরাই হয়, সুতরাং বাংলাদেশ ব্যাংক থেকে কেউ এসে তোমার প্রশাসন ক্যাডারের সচিব হবে না। সুতরাং স্যার আমাকে বোঝানোর চেষ্টা করলো অবশ্যই তুমি অ্যাডমিনে জয়েন করবা। আচ্ছা। তো স্যারের এই অনুপ্রেরণাটি আমি এখনো স্মরণ করি, বিভিন্ন জায়গায় বলি। আর অনেকের কাছে কনসালটেন্সি পাওয়ার পরেও আর আমার বাবার যে স্বপ্ন, আমার বাবা ম্যাজিস্ট্রেট মেয়ে, সেই ক্লাস 6 থেকে আমার মনে আছে অনেক দিন অনেকে অন্য আত্মীয়রা অনেকেই বলতো ম্যাজিস্ট্রেট নাম ধরে। তো এইটা আমি আসলে এই তাগিদ থেকে আমি বাংলাদেশ ব্যাংক থেকে সুইচ করে আমি অ্যাডমিনে চলে আসি। অ্যাডমিনের আসলেন, এরপরে তো আপনি এখানে আসলেন। এই পরিবর্তিত পরিস্থিতিতে এখানে দায়িত্ব পালন কিভাবে আঞ্জাম দিতে হলো? কেননা দেশে ছিল না সরকার, ছিল না কোনো আইন শৃঙ্খলা ব্যবস্থা, সবকিছু ভঙ্গুর অবস্থাতেই আপনাদেরকে দ্রুততার গতিতে দায়িত্ব নিতে হয়েছিল। এই চ্যালেঞ্জিং মুহূর্তে খুব দ্রুততার সাথে ভাইভা ফেস করা, ফিট লিস্টে যাওয়া, আবার এখানে জয়েনিং করা, আবার প্রতিটি ক্ষেত্রে আপনার সংসার তো আপনার সাথেই রয়েছে। এই সবগুলি মিলে একজন হাসিনা বেগম আসলে কিভাবে এই যুদ্ধ জয় করলো? জি, আপনাকে বলি যে আমাদের প্রথম ডিসি ভাইভা হয়েছিল সেটা আরো 3-4 বছর আগে। তখন আমি প্রস্তুতি নিয়ে ভালো প্রিপারেশন নিয়ে ভাইভা দিয়েছিলাম। আমার জানা মতে ভাইভাটি অনেক ভালো হয়েছিল, যেভাবেই হোক না কেন সেই সরকারের লোকরা আমাদেরকে অ্যালাউ করলো না, আমি ডিসি হতে পারিনি। এতদিন পরে এসে খুবই সংক্ষিপ্ত সময়ে অনেকটা বলবো যে অপ্রস্তুত অবস্থায় আমাদের যখন গত সেপ্টেম্বর মাসে তো আমরা জয়েন করি, সেপ্টেম্বরের শুরুর দিকে আমাদের ভাইভাটা হয়েছিল, ডিসি ফিট লিস্টে আমাদেরকে ডেকেছিল। আল্লাহর পক্ষ থেকে যে বিশেষ রহমত ছাড়া কিছু নয়, এটা আসলে আল্লাহর রহমতে আমরা ডিসি হতে পেরেছি, এই জন্য অনেক কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহর প্রতি। আর এই দায়িত্বটাকে আমি আসলে বলবো একটা, এই যে অভিভাবকত্বের কথাটি এসেছে, আসলে এই সময় জেলায় অন্য আর কেউ নাই। আগে যেমন এখানে মন্ত্রী, এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান, তারপর উপজেলা চেয়ারম্যান সহ প্রায় 200-এর মতো পিপলরা কাজ করতো জেলা নিয়ে। আর এখন সকল কাজ দেখার জন্য লাস্ট ভরসা একজন জেলা প্রশাসক। তো এই মহান দায়িত্বকে আমরা অতিশয় গুরুত্ব সহকারে দেখি এবং এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, যেন কোনো মানুষের মুখে এই শব্দটি না হয় যে জেলা প্রশাসক দায়িত্বটি পালন ইচ্ছাকৃতভাবে করে নাই, অথবা কোনো অনিয়ম দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিচ্ছি না। সর্বোচ্চ সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। আমরা এই জন্য আপনার অবগতির জন্য জানাই যে জেলা প্রশাসকের 3 বছর মেয়াদে একটা কর্ম পরিকল্পনা আছে এবং RMS সফটওয়্যারে জেলা প্রশাসকদের কর্ম মূল্যায়ন করা হয়। তাছাড়াও আমরা বিভিন্ন রকমের তারুণ্যের উৎসব, জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা সহ আরো বহুবিধ বিভিন্ন প্রোগ্রাম এবং কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এগুলো আমরা খুব সুন্দরভাবে বাস্তবায়ন করে যাচ্ছি। এ প্রসঙ্গে জামালপুর জেলা প্রশাসক অনেক থ্যাঙ্কস লেটারও পেয়েছে। জেলা প্রশাসকের কর্মমূল্যায়নেও জেলা প্রশাসন জামালপুর অনেক এগিয়ে আছে এবং আমরা আমাদের নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে সকল কাজ করে যাচ্ছি। কোনো অনিয়ম দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেই না এবং সে বিষয়ে আমরা খুব কঠোর অবস্থানে আছি। আপনি যে সরকারের দায়িত্বে আছেন, সেই সরকারের একজন অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তিনি চ্যালেঞ্জের একটি অন্যরকম নাম। নোবেল জয়ী হয়েছেন 2006 সালে। নোবেল জয়ী হলেও সাবেক সরকারের কারণে তিনি নিজের মাটিতে ঠিকমতো হাঁটতে পারেননি, নিজেকে মিথ্যা মামলায় জর্জরিত করা হয়েছে, নিজের এজলাসে উঠতে 80তম বছর বয়স, তবুও তাকে লিফট ব্যবহার করতে দেওয়া হয়নি। এত চ্যালেঞ্জের মুখে দৃঢ়পথভাবে থাকা যে মানুষটি আপনাদের দায়িত্বশীল অভিভাবকত্বের জায়গায়, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন, তাকেও দেখেও আপনারা আসলে সাহসটা ওইভাবে অর্জন করতে পেরেছেন কেনা? 80 ঊর্ধ্ব বয়স্ক একজন ব্যক্তি যদি এই অবস্থায় প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে পারেন, আপনারা তাদের দায়িত্ব, তার সেই দায়িত্বটাই সামাল দেওয়াটা আপনাদের জন্য একটা আইকনিক পয়েন্ট ছিল কিনা? অবশ্যই এটা অবশ্যই, মানে এই যে জুলাই বিপ্লব অথবা যে আমরা যেভাবে বলি না কেন, এই যে অভ্যুত্থান, এটাকে আসলে এই বর্তমান সময় পর্যন্ত ধরে রাখা এবং এই যে জনগণের সকলের সমর্থন নিয়ে একজন রাষ্ট্রের প্রধান ব্যক্তি হিসাবে ওই জায়গায় থাকা,
ওনার যে ব্যাপক জনপ্রিয়তা এবং উনি যে নিঃসন্দেহে সকলের প্রত্যাশার একজন মানুষ এবং সবাই তাকে শ্রেণী পেশা নির্বিশেষে পছন্দ করেন, এটা এই ধরনের নেতৃত্বই দরকার দেশের জন্য। আমরা মনে করি ভবিষ্যতে যে সরকার যারাই আসুক না কেন, আমরা চাই যে প্রশাসন হবে দল নিরপেক্ষ হওয়া দরকার, জনবান্ধব, এবং মানুষই হবে আমাদের যে জনগণ যাদের ট্যাক্সের টাকায় আমাদের পেমেন্ট করা হয়, তারাই হোক আমাদের জবাবদিহিতার জায়গা এবং তারাই নির্ধারণ করবে, তারাই রাষ্ট্রের মালিক হোক। আর আমি মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মহোদয়কে আমি মডেল হিসাবে দেখি। উনি যে ত্যাগ, নিষ্ঠা, সততা এবং দক্ষতার পরিচয় দিয়ে প্রশাসনকে বিশেষ করে আমাদের সাথে নিয়ে স্যার কাজ করে যাচ্ছেন, এবং স্যারের আদর্শকে আমরা অনুসরণ করি, স্যারকে সাপোর্ট করার জন্য আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। বর্তমান সময়ের প্রশাসন কিন্তু বিগত সময়ের মতো না। বর্তমান সময়ে আমরা সবাই বলবো যে 10 টাইমস 12 টাইমস বেশি কাজ করি, এবং জনগণকে কথায় কথায় মুহূর্তে মুহূর্তে আমরা জবাবদিহিতা করি, এবং সকল পরিস্থিতি আমরা কিন্তু সেটেল করতে সম্ভব হয়েছে। আপনি দেখবেন যে জুলাই উত্তরকালে আইনশৃঙ্খলা সকল ব্যাপারে কত মানুষের কমপ্লেন, অভিযোগ ইত্যাদি ছিল, এগুলা কিন্তু ক্রমান্বয়ে অনেক সংস্কার হয়ে গেছে, মানুষ টের পাচ্ছে না। অনেক প্রাতিষ্ঠানিক সংস্কার, ব্যক্তি বিশেষের সংস্কার, মানে যত রাষ্ট্রে যত ক্ষেত্র আছে সব জায়গায় সংস্কার কম বেশি হয়েছে। হয়তো কিছু জায়গা একটা স্বল্প মেয়াদে হয়, কোথাও দীর্ঘমেয়াদে, কেউ মধ্যমেয়াদে, যেখানে হয়েছে ওটাও যদি আমরা ধরে রাখতে পারি ভবিষ্যতে, এটা অনেক বড় ব্যাপার। তো আমি আমাদের প্রধান উপদেষ্টা বিশ্বের কাছে একটি মডেল হিসেবে 3-0 ফর্মুলার আবিষ্কারক হিসেবে তিনি নন্দিত হয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু ইউনিভার্স সেন্টার রয়েছে যেখানে 3-0 বিষয় নিয়ে শেখানো হয়। এই যে বিশ্বকে কর্মের ক্ষেত্রে বা বিশ্বের পরিবেশের ক্ষেত্রে তিনি যে ফর্মুলাটি দিয়েছেন, এটি আমাদের দেশের পাঠ্যক্রমগুলোতে যদি সন্নিবেশ হয় বা এই ব্যাপারে যদি আমাদের স্টুডেন্টদেরকে সেভাবে ব্রিফ করা হয়, তাহলে সেটি কতটা আমাদের ছাত্রীদের তাদের জীবন গঠনের ক্ষেত্রে, তাদের স্কিল গঠনের ক্ষেত্রে, মান উন্নয়নের ক্ষেত্রে আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? অবশ্যই এটা খুবই 3-0 অনেক গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। এটা যদি আমরা পাঠ্যপুস্তক হোক, বিভিন্ন মানুষের কাছে, বিশেষ করে ছাত্রদের কাছে ব্যাপক পরিমাণে আমরা উপস্থাপন করতে পারি, এটা তো অবশ্যই সমাজ পরিবর্তনে বা নতুন দেশ বিনির্মাণে অনেক বড় ভূমিকা রাখবেন। শুধু এটাই নয়, এই বর্তমান সরকারের যে বিভিন্ন সংস্কার, উন্নয়ন পরিকল্পনা, বিভিন্ন রকম ভাবে যে একটা থিঙ্কিং বা মেধাভিত্তিক সমাজ বিকাশে যে ধরনের সংস্কারের কথা, যে ধরনের উপস্থাপনার কথাগুলো, যে ধরনের মূল্যায়নের কথাগুলো এসেছে, এগুলো অনেক অ্যাপ্রিসিয়েট করার মতো। আমরা এখানে বসে যেভাবে বুঝি, সাধারণ মানুষ এভাবে হয়তো বুঝতে পারেন, একটু সময় লাগবে, কিন্তু এখন যে পরিমাণে আমাদের রিপোর্টিং সিস্টেমগুলো অনলাইন হয়ে গেছে, যে পাসপোর্টের কথা এসেছে, আপনি দেখেছেন যে পাসপোর্ট থেকে অবাঞ্ছিত অনেক কিছু বাদ দেওয়া হচ্ছে। তারপর জনকল্যাণে, মানুষের উপকারে সরকার অনেক কর্মপরিকল্পনা, অনেক বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এখন জনগণকে এই উন্নয়ন সম্পর্কে, এই যে মেধাভিত্তিক সোসাইটি গঠনের ক্ষেত্রে প্রচুর তাদেরকে নলেজটা শেয়ার করা লাগবে। এখনো মানুষ বুঝে উঠতে পারে না আসলে নলেজ বেসড সোসাইটি গঠন করার যে চিন্তাটা, অথবা যে মেধাভিত্তিক একটা সমাজ গড়ে উঠবে, ইত্যাদি বিষয়গুলো জনগণকে আরো ব্যাপক পরিমাণে শেয়ার করলে আশা করি মানুষ অনেক। জেলা প্রশাসক হিসেবে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা বা প্রতিটি জায়গায় অনেক সময় আপনাকে স্পিচ দিতে হয়, সেখানে তরুণ জনগোষ্ঠী থাকে, অভিভাবক শ্রেণী থাকে। আপনি যেভাবে অভিভাবকদের সাপোর্ট নিয়ে একটি স্ট্রাগল অবস্থা থেকে বা আপনার ফ্যামিলি সাপোর্ট নিয়ে আপনি যেভাবে সফল হলেন, এরকম সফল হয়তো অনেকেই হতে চায়, কিন্তু তাদের পরিবার হয়তো তাকে বোঝে না, রাইট লাইন বা রাইট গাইডলাইন অনেকে জানে না। সেক্ষেত্রে যারা অভিভাবক রয়েছেন, যারা তাদের সন্তানকে সফল দেখতে চান, যোগ্যতম দেখতে চান, হয় ম্যাজিস্ট্রেট হোক বা ডাক্তার হোক বা কোনো একটা কোয়ালিটিফুল জায়গায় নিয়ে যেতে চান, তাদের জন্য কী ধরনের মৌলিক নীতি রাখা দরকার অভিভাবক হিসেবে, এবং তাদের সন্তানদেরও তাদের পিতামাতার কথাগুলিকে, সাজেশনগুলিকে আসলে কীভাবে ইমপ্লিমেন্টেশন করা দরকার বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ, ভালো কথাই বলেছেন। কারণ একটা আমরা মনে করি না যে কেউ এখানে আমরা একা একা নিজস্ব যোগ্যতায় চলে আসছে, এখানে অবশ্যই অনেকের অবদান থাকে। ফার্স্ট অবদান বাবা মা, পরিবার, এবং অন্য অবদানের মধ্যে শিক্ষক, সমাজের গণ্যমান্য হিতৈষী ব্যক্তিগণ, এবং রাষ্ট্র এখানে একটা বড় ভূমিকা রাখে। রাষ্ট্র যদি অবকাঠামো দিতে না পারে, আমি যেটা আপনাকে বললাম,
আমি কত কষ্ট করে 4-5 কিলোমিটার দূরে এসে কলেজে পড়তাম পায়ে হেঁটে নৌকা দিয়ে। রাষ্ট্র যদি আমার মানে দোরগোড়ার মধ্যে সে শিক্ষা প্রতিষ্ঠানটা দিতে পারতো, মেবি আমি অধিকতর ভালো করতে পারতাম। তো এটা করতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে। আমরা এখন যে আপনার অবগতির জন্য বলি, আমাদের ইভেন চরাঞ্চলে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে নৌযান সরবরাহ করেছি, এবং প্রত্যেকটা স্কুলে আমরা এখন যে ড্রপ আউট হতো, জামালপুরে আগে ড্রপ আউটের প্রবণতাটা খুব বেশি ছিল, যেন ড্রপ আউট না হয় সেজন্য আমরা তাদের অভিভাবকদেরকে আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনের অধীনে এনে তাদেরকে আমরা বিভিন্ন রকম দান অনুদান, শিক্ষা বা ইত্যাদি সহযোগিতা, শিক্ষা উপকরণ সহযোগিতা দিয়ে থাকি। তাছাড়াও আমরা অবকাঠামোগত উন্নয়নের জন্য যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকে ওখানে যেন ইজি মানে গমন করা যায়, সেখানকার রাস্তাগুলোকে আমরা প্রায়োরিটি দিই টপ মোস্ট। জামালপুরে কিন্তু অনেক মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানও আছে। তো আপনি জানবেন যে আমরা এই বছর জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় 700-র মতো প্রকল্প চলমান আছে, আমরা গ্রহণ করেছি। আগে কিছু চলমান ছিল, আমরা এই সময় গ্রহণ করেছি। অধিকাংশ কিন্তু শিক্ষা কেন্দ্রিক। আমরা চেয়েছি যেখানে ইনভেস্টমেন্ট করলে রিটার্ন বেশি আসবে সেখানে আমরা দেব। ধর্মীয় প্রতিষ্ঠান কেন্দ্রিক। তো আমরা শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, যেখানে মেধাভিত্তিক সোসাইটি গঠন হবে, যেখানে মানুষের এই ধরনের ক্যাপিটাল টাকা পয়সা ছাড়াও যদি মেধাভিত্তিক বিনিয়োগ করা যায়, তারা একটা উন্নত দেশ গঠন হবে এবং জাতি একটা নির্ভরশীল উন্নত জাতিতে পরিণত হবে। সেজন্য আমরা এই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ। আপনি নারী প্রতিনিধিত্বকারী, নারী সাকসেস জয়ী, নারী বিসিএস জয়ী। আমাদের মূল জনগোষ্ঠীর অর্ধেক নারী অর্ধেক পুরুষ, সে অর্ধেক নারী জনগোষ্ঠীর আপনি প্রতিনিধিত্ব করছেন। আপনার জীবনের পাথেই বা আপনার জীবনের পথ চলা থেকে নারীদের জন্য অনেক অনুকরণীয় বিষয় থাকতে পারে। যারা যে সমস্ত মেয়েরা পড়াশোনা করতে চায় বা তারা সফল হতে চায়, তারা অনেক পারিবারিক প্রতিবন্ধকতা থাকে, অল্প বয়সে বিয়ে দিতে চায় বা পাত্রের লাইন পড়ে যায়, একটু ভালো রেজাল্ট করলে আর অত পড়াশোনা করে কি হবে, বা তার লাইফ পার্টনারটি তাকে সফলতার জন্য বাধা দেয়, বা তার পরিবার বলে যে না আর পড়ার দরকার নেই বা তোমাকে তৈরি করার আর দরকার নেই, এইরকম বিষয়গুলি থাকে। এর মধ্য থেকে অনেকে কিন্তু বেরিয়ে যায়। তো যারা সফল হতে চায় বা যাদের সন্তানদের চাওয়া এরকম, বা যে সমস্ত স্টুডেন্ট এরকম চাচ্ছে, তাদের প্যারেন্টস বা তার জ্ঞাতিগোষ্ঠীর আসলে কী ধরনের তাকে সাপোর্ট করা দরকার? ভালো প্রশ্ন করেছেন। তো আপনার অবগতির জন্য একটু অ্যাড করি বিফোর, যে শিক্ষা এবং চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে আমি জেলা, উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা অ্যাওয়ার্ড পেয়েছিলাম 3টি পর্যায়ে। আচ্ছা। তাছাড়া আমার জেন্ডার রেসপন্সিভ বাজেটিং, ফিমেল মাইগ্রেশন, রিইন্টিগ্রেশন এক্সপিরিয়েন্সেস অফ রিটার্নিং ফিমেল মাইগ্রেন্টস, এছাড়াও ধর্ষণ একটি ক্রমবর্ধমান সামাজিক সমস্যা ইত্যাদি বিষয়ে আমার প্রকাশনা আছে, এবং আমি এগুলো নিয়ে নারী সমাজকে নিয়ে অনেক বেশি কাজ করেছি। তাছাড়া যেহেতু আমি মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হিসাবে ছিলাম, তখনও বিভিন্ন আইন কার্যক্রমের সাথে অনেকগুলো আইন প্রণয়নে আমার সম্পৃক্ততা ছিল। তো আমি নারীদেরকে খুব কাছে থেকে দেখেছি, নারীদের খুব বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করেছে এবং সমাধানের জন্য সম্ভাব্য প্রস্তাবনা দিয়েছে। তো আমি মনে করি আপনি যে কথাটা বললেন, নারীদের প্রতিবন্ধকতা অনেক অনেক বেশি, আগেও ছিল এখনো আছে। তো সেসব প্রতিবন্ধকতা দূর করার জন্য আমাদের সকলের সম্মিলিত প্রয়াস দরকার। পরিবার সর্বাগ্রে থাকবে, তাছাড়া সমাজের পক্ষ থেকেও। আমি একটু এখানে অ্যাড করি যে আমি যখন গ্রামের বাড়িতে হাই স্কুলে পড়তাম, আমরা সন্ধ্যা 8টার পরে ঘর থেকে বেরোতে পারতাম না। আমাদের ক্লোজ করা হতে পারে যে সকালবেলার আগে মেয়ে মানুষ বাইরে কোথাও যেতে পারতো না, যেতাম না। তো এই যে পরিবেশটা, একটা মেয়ে মানুষের যে ফ্রি মুভমেন্ট করতে পারে, তার যেন মত প্রকাশের স্বাধীনতা থাকতে পারে। আমাদের বাড়িতে যদি বাইরের কোনো মেহমান আসতো, আমরা কিন্তু ওভাবে গিয়ে এখন যেভাবে কথা বলছে কথা বলতে পারতাম না। তো এই বিভিন্ন সোসাইটিতে এখনো কম বেশি অনেক স্বাধীনতা এসেছে, তারপরও মনে করি ওদেরকে তার ভালো কাজে সহযোগিতা করতে হবে। আমরা বলি না যে তাদের অন্যরকম কিছু করতে দিতে হবে, পোশাক আশাক, ধর্মীয় আচার আচরণ সব ঠিক থাকবে, কিন্তু সে যদি মেধাভিত্তিক বিকাশ করতে চায়, নেতৃত্বের জায়গায় যেতে চায়, সে যদি কোনো জায়গায় লিড করতে পারে, তাকে বাধা দেওয়ার সুযোগ নেই, সবাই মিলে তাকে সহযোগিতা করতে হবে। আমরা অনেক আলোচনা করলাম। দর্শক শ্রোতা যারা আমাদের এই জীবনের গল্পগুলি শুনবেন বা আপনার জীবনের গল্পগুলি যারা শুনবেন, জামালপুরবাসী, দেশবাসী, সবার উদ্দেশ্যে আপনার মূল্যায়নের সমাপনী আলোচনা। জি, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এতক্ষণ আমাদের দীর্ঘ একটা ডিসকাশন হলো, আপনারা শুনলেন। তো আমি শেষে আসলে মন্তব্যে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা একটা দক্ষ, নিরপেক্ষ এবং জনমুখী প্রশাসন ব্যবস্থা গড়ে উঠুক, এটা আমাদের মূল টার্গেট।
আর আমরা চাই একটা মেধাভিত্তিক সোসাইটি হবে যেখানে নারী পুরুষ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করবে। যেহেতু আমাদের এই দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে এই গণ অভ্যুত্থান এবং শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের নতুন বাংলাদেশ হয়েছে, তো তাদের আত্মার প্রতি আমাদের মাগফিরাত কামনা করছে এবং শহীদদের চেতনা এবং জুলাইয়ের বিপ্লবের যে মেসেজটা এটাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আর সংস্কারের জায়গা একটা না, দুইটা না, লক্ষাধিক বা তারও বেশি। সুতরাং যে যার জায়গা থেকে আমি যদি আমার পরিবারের সংস্কারটা করি সেটাও জাতীয় সংস্কারে অ্যাড হবে। সুতরাং সকল জায়গায় যে সব জায়গাতে আমরা কথা বলেছিলাম অন্যায় হয়েছে, অনিয়ম হয়েছে, বৈষম্য হয়েছে, সব জায়গায় যদি আমরা সম্মিলিতভাবে কাজ করি তাহলে সকল বৈষম্য দূর করা সম্ভব। তো আমাদের ঐক্য এবং একটা দৃঢ় চেতনা দরকার এবং আমরা যেন নিজেদের মধ্যে আর ভাগ বিভাজন না করি। আমরা যে জুলাই বিপ্লবের যে মূল চেতনা ছিল, ঐক্যের যে একটা চেতনা গড়ে উঠেছিল, এখানে আমাদের একটা প্ল্যাটফর্মে থাকতে হবে। অনেকের হয়তো বিভিন্ন রাজনৈতিক আদর্শ বা একটু মূল্যবোধের আলাদা জায়গা থাকতে পারে, কিন্তু যাই থাকুক না কেন এই বাংলাদেশকে গঠনমূলক এবং নতুন বাংলাদেশ এবং একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে হলে সবার মধ্যে একটা ঐক্য থাকা চাই এবং দৃঢ় ঐক্য থাকতে হবে। আর সরকারের সকলেই আমরা সরকারের পক্ষ থেকে 164 জন জেলা প্রশাসক এখন কিন্তু দেশ চালায় আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয়গণের নির্দেশনায় এবং আমাদের মিনিস্ট্রির সহযোগিতায়। সুতরাং আমরা যদি সবাই মিলে ঐক্যবদ্ধ থাকি সুতরাং দেশের পরিবর্তন অনিবার্য। ধন্যবাদ সকলকে। জি ম্যাডাম, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন একজন বিদগ্ধ নারী যিনি সফল হয়েছেন, পুরস্কৃত হয়েছেন, পরিবারকে সফল করেছেন, নিজের স্বপ্নকে সফল করেছেন এবং পাশাপাশি তিনি একজন সফল মানুষ হিসেবে একটি জেলার মানুষকেও সফলতার জন্য পথ দেখিয়েছেন। একজন নারী, তিনি তার জায়গা থেকে যেভাবে লড়াই করে সংগ্রামী হয়ে একজন জেলা প্রশাসক হয়ে এই জামালপুরবাসীকেই যেভাবে দেখিয়ে দিলেন পরিবর্তিত পরিস্থিতিতে তিনি যেভাবে দায়িত্ব পালন করতে পারেন, আইনশৃঙ্খলা থেকে শুরু করে এবং প্রতিটি জায়গায় প্রতিটি সংস্কার, প্রতিটি উন্নয়ন, প্রতিটি ময়লা আবর্জনা যেটি 17 বছরের পুঞ্জীবিত ছিল সেটি পরিষ্কার করার ক্ষেত্রে এই জামালপুর জেলা প্রশাসন যেভাবে কাজ করেছে সেক্ষেত্রে অনেকের জন্য কিন্তু অনুকরণীয় নিদর্শন রয়েছে। আমাদের যারা অভিভাবক শ্রেণী রয়েছেন তাদের নারী সন্তান হলেই তাকে অল্প বয়সেই তাকে পাঠ্যস্থ করতে হবে বা সে কোনো অ্যাম্বিশন রাখলে তার অ্যাম্বিশনে বাধা প্রদান করতে হবে, এটি দ্বারা তিনি কি তার সন্তানের ভালো চাইছেন? এমনটি কিন্তু আজকের আলোচকের প্যারেন্টসরা কিন্তু করতে পারতেন, কিন্তু তার প্যারেন্টসরা সহযোগিতা করেছেন। তাই তিনি আজকের প্রজাতন্ত্রের একজন সম্মানের মুকুটধারী এবং পিতামাতার আলোকোজ্জ্বলকারী বা পিতামাতার হৃদয় শান্তকারী, প্রশান্তকারী, চক্ষু শীতলকারী একজন সন্তান হিসেবে তিনি পরিবারের কাছে নিজেকে তৈরি করতে পেরেছেন। সেক্ষেত্রে আমরা আসুন এই সফল মানুষদের কথা অনুযায়ী নিজেদেরকে সফলতার পথে নীতি নৈতিকতা রেখে, দেশপ্রেম রেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আজকের আলোচক যেটি বললেন, প্রত্যেকের জায়গা থেকে সংস্কার হয়ে নিজেকে সংশোধিত করে ন্যায়নিষ্ঠ একটি সুন্দর কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলি এবং নীতি থেকে শিক্ষা নিয়ে আমরা আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলি। এই হোক আজকের আলোচনা। ইতিবাচক দর্শক, পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো আলোচকে বা আজকের আলোচককে পুনরায় নতুন কোনো স্টেশনে নতুন কোনো বিষয় নিযুক্ত করার প্রত্যাশাটিকে আজকের মতো বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।